আচ্ছা, তাহলে আমরা আজকে এই ভিডিওটা শুরু করছি। তো ভিডিওতে আজকে থাকবে হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর। এখানে একটা টপিক আছে, রিটেন টপিক, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটা পরীক্ষায় এখান থেকে কোশ্চেনটা আসে যে মৌলগুলোর আকারের ক্রম, মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম, মৌলগুলোর হচ্ছে ইলেকট্রন আসক্তির ক্রম, তড়িৎ ঋণাত্মকতার ক্রম, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, গলনাঙ্ক স্ফুটনাঙ্ক, এখান থেকে কোশ্চেন আসে। তো মেইনলি এই কোশ্চেনগুলো লিখতে গেলে আমাদের আকারের ক্রমটা ভালো করে জানতে হয়। আকারের ক্রমটা কিভাবে আমরা করব? এই আকারের ক্রমটা যদি আমরা প্রসেসটা আমরা বুঝতে পারি বা জানতে পারি, তাহলে বাকিগুলো সব সহজ হয়ে যায়। আজকে চেষ্টা করব এইগুলোর বেসিক থেকে, যে এর আকারের ক্রমগুলো কিভাবে লিখতে হবে, তোমাদের কি লিখতে হয় কি করে। তো প্রথমে আমি তোমাদের বোঝাই। মৌলসমূহের যত বাম থেকে আমরা ডানে যাব, আলটিমেটলি কি হবে আমাদের, ওদের হচ্ছে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। খেয়াল করো, এখানে পারমাণবিক সংখ্যা 11 ছিল, এটা 12, 13, 14, 15, 16, 17। যত বাম থেকে ডানে যাচ্ছে পারমাণবিক সংখ্যা বাড়তেছে, তথা প্রোটন সংখ্যা বাড়তেছে। তাহলে একটা মৌলের পারমাণবিক সংখ্যা, যদি আমি বলি ক্লোরিন, পারমাণবিক সংখ্যা 17, প্রোটন সংখ্যাও 17, ভর লেখা হয় এখানে, চার্জ লেখা হয় এখানে। তো মেইনলি পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা সেম। তো একটা মূলের যে কয়টা পারমাণবিক সংখ্যা থাকবে, প্রোটন সংখ্যা থাকবে, সে কয়টা ইলেকট্রন সংখ্যা থাকে। তো আলটিমেটলি বাম থেকে যত ডান দিকে যাব, প্রোটন সংখ্যা বাড়বে, ইলেকট্রন সংখ্যা বাড়বে, কিন্তু কোনো শক্তি স্তর বাড়বে না। একটা জিনিস খেয়াল করো, এইখানে সোডিয়ামের শেষ কক্ষপথে তিনটিও মানে 3 নম্বর শক্তি স্তর, ম্যাগনেসিয়ামের 3 নম্বর শক্তি স্তর, লাস্টে 3টা শক্তি স্তর, টোটাল 3টা শক্তি স্তর থাকে। তো আলটিমেটলি এরা শক্তি স্তর বৃদ্ধি করে না। শক্তি স্তর যদি বৃদ্ধি না করে, তাহলে একটা জিনিস খেয়াল করো। তো সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে একটা ইলেকট্রন। তো এই যে সোডিয়ামের যে ভিতরে যে নিউক্লিয়াসটা আছে, এই নিউক্লিয়াসের তো ধনাত্মক চার্জ বিশিষ্ট। রাদারফোর্ড পরমাণু মডেল থেকে পড়ছো যে একটা পরমাণুর নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক চার্জ বিশিষ্ট। সে ধনাত্মক চার্জের প্রতি বাইরের ইলেকট্রনের একটা আকর্ষণ থাকবে, কারণ এটা পজিটিভ চার্জ আর এটা নেগেটিভ চার্জ। সো ধনাত্মক চার্জের প্রতি ঋণাত্মক চার্জ ইলেকট্রনের একটা আকর্ষণ থাকবে। তো ইলেকট্রন সংখ্যা যত বাড়বে, তত আকর্ষণ বেড়ে যাবে। আরো একটা ইলেকট্রন বাড়লো, আকর্ষণ আরো বাড়বে। তো আলটিমেটলি যত ইলেকট্রন বেশি হবে, তত এই কক্ষপথ এই আকর্ষণের কারণে ভিতরের দিকে ক্রমশ আস্তে আস্তে করে ভিতরের দিকে যেতে থাকবে। তো আলটিমেটলি আকার ছোট হতে থাকবে। তাহলে আকর্ষণ যদি বাড়ে, আকার ছোট হতে হয়। এভাবে হবে, একই গ্রুপে একই পর্যায়ের বাম থেকে ডানে মৌলসমূহের প্রোটন সংখ্যা তথা পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তিস্তর বৃদ্ধি পায় না। ফলে নিউক্লিয়াস কর্তৃক বাইরের ইলেকট্রনের আকর্ষণ বেড়ে যায়, পরমাণুর আকার কমে যায়। তো আমরা এটা লিখি, তো তোমরা এটা দেখে দেখে লেখো। দেখো, আমরা শুরু করি। ফলে নিউক্লিয়াস কর্তৃক বাইরের ইলেকট্রন আকর্ষণ হ্রাস পায়। সেক্ষেত্রে খেয়াল করো, পরমাণুর আকার যদি হ্রাস পায়, তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়। তাহলে বিপরীত কার্যক্রম হতে পারে, যে একই গ্রুপের উপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়লে প্রোটন সংখ্যা বাড়বে, প্রোটন সংখ্যা বাড়লে ইলেকট্রন সংখ্যাও বাড়বে, সেম। কিন্তু ওখানে নতুন করে শক্তি স্তর তৈরি হয়, প্রতি যত নিচের দিকে যাব একটা করে শক্তি স্তর তৈরি হয়। তো এই একটা করে যদি শক্তি স্তর তৈরি হয়, খেয়াল করো, শক্তি স্তর যত বাড়বে আকার তত বাড়বে। শক্তি স্তর যেমন হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে একটা শক্তি স্তর আছে, সর্বশেষ কক্ষপথ মানে একটা শক্তি, একটাই কক্ষপথ আছে। লিথিয়ামের 2টা কক্ষপথ, সোডিয়ামের 3টা, পটাশিয়ামের 4টা, এবার 5, 6, 7। এইখানে প্রতিটা ক্ষেত্রে সর্বশেষ কক্ষপথে একটি করে শক্তিস্তর বৃদ্ধি পায়। তো শক্তিস্তর যদি বাড়ে, তাহলে ইলেকট্রন দূরে সরে যায় ক্রমশ। সর্বশেষ যে ইলেকট্রন আছে এটা দূরে সরে যায়, দূরে সরে গেলে ভিতরের নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কমে যায়, আকর্ষণ কমে গেলে আকার বেড়ে যায়। তাহলে ওখানে কি লিখবা, একই গ্রুপের উপর থেকে নিচে মৌলসমূহের পারমাণবিক সংখ্যা তথা প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় এবং শক্তি স্তরও বৃদ্ধি পায়। ফলে নিউক্লিয়াস কর্তৃক বাইরের ইলেকট্রনের আকর্ষণ কমে যায়,
পরমাণুর আকার বেড়ে যায়। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা কমে যায়। এখন আয়নীকরণ শক্তি কাকে বলে? গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন ত্যাগ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি লাগে এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। তো আমরা যদি বলি যেমন আমরা সোডিয়ামের একটা কক্ষপথ আঁকছিলাম, তা সোডিয়ামের সর্বশেষ কক্ষপথে ধরলাম একটা ইলেকট্রনই থাকে, আর ম্যাগনেসিয়াম আঁকলাম সর্বশেষ কক্ষপথে দেখো 2টা ইলেকট্রন আছে। সো এদের মধ্যে আকর্ষণটা বেশি, এর আকর্ষণ কম। কারণ কি? এর একটা ইলেকট্রন এবং এর 2টা ইলেকট্রন, সো এর নিউক্লিয়াসের সাথে আকর্ষণ বেশি। তাহলে যার আকর্ষণ বেশি তাকে যদি একটা ইলেকট্রন সরাতে চাই তাহলে বেশি শক্তি লাগবে, নাকি যার আকর্ষণ কম তার একটা ইলেকট্রন সরাতে বেশি শক্তি লাগবে? অবভিয়াসলি যার আকর্ষণ বেশি তাকে সরাতে গেলে বেশি শক্তি দিতে হবে, বেশি শক্তি লাগবে। একটা জিনিসের প্রতি যার অ্যাফিনিটি বেশি সেখান থেকে সে আসতে চাইবে না, সো তাকে আনতে গেলে বেশি শক্তি লাগবে। সোডিয়াম অপেক্ষা ম্যাগনেসিয়ামের আকার ছোট, যার কারণে এর ভিতরে যে ইলেকট্রনের আকর্ষণ এটা বেশি। আকর্ষণ বেশি বলেই তো ছোট। সো আকর্ষণ বেশি হলে তার একটা ইলেকট্রন যদি আমি এখান থেকে বের করতে চাই তাহলে বেশি শক্তি হবে, মানে প্রয়োজন হবে। এজন্য যদি আকার কমে যায় আয়নীকরণ শক্তি বেড়ে যায়, কারণ 1 মোল গ্যাসীয় অবস্থায় ইলেকট্রন ত্যাগ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে বেশি শক্তি লাগবে যদি আকার কমে যায়। এজন্য আয়নীকরণ শক্তি বেড়ে যাচ্ছে। অনুরূপভাবে ইলেকট্রন শক্তি 1 মোল গ্যাসীয় অবস্থায় 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন যদি আমি যোগ করি তো 1 মোল নেগেটিভ আয়নে যদি ঋণাত্মক আয়নে পরিণত করি, যে শক্তি নির্গত হবে এটা হচ্ছে ইলেকট্রন শক্তি। সেক্ষেত্রে একটা ইলেকট্রন তুমি এইখানে ইনপুট ঢোকাতে যে শক্তি লাগবে, এইখানে যদি ঢোকাতে চাও বা প্রবেশ করাতে চাও একটা ইলেকট্রন, আরো বেশি শক্তি লাগবে। কারণ কি? এইখানে ইলেকট্রন সংখ্যা বেশি, যত আকার ছোট তার মানে ইলেকট্রন বেশি। ইলেকট্রন বেশি হলে তাদের মধ্যে নেগেটিভ আয়ন বা বিকর্ষণ বেশি। বিকর্ষণ যদি বেশি হয় তাহলে একটা ইলেকট্রনও বেশি আসতে, একটা ইলেকট্রন আসতে চাবে, এই নিউক্লিয়াস আকর্ষণ করবে, বাট এই ইলেকট্রন বেশি থাকার কারণে বেশি বিকর্ষণের শিকার হবে। তো যদি বেশি বিকর্ষণ হয় তাহলে আলটিমেটলি ইলেকট্রন আসক্তিও কমে যাবে, ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে। যার আকার কম তার ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে, অনুরূপভাবে তড়িৎ ঋণাত্মকতাও বেড়ে যাবে। তো এইখানে দেখো আকারের ক্রম তাহলে হবে কেমন? এই বাম থেকে ডানে মোলের আকার হ্রাস পায়, উপর থেকে নিচে মোলের আকার বৃদ্ধি পায়। কোন দেশি গ্রেটার চিহ্ন দিচ্ছি, যাই হোক বুঝে নিবা যে উপর থেকে নিচের দিকে আকার বাড়ে। তো আলটিমেটলি আমরা আজকে এই পর্যন্ত রাখবো। এটা হচ্ছে নবম দশম শ্রেণীর রসায়ন 4র্থ অধ্যায়। তো তোমরা যারা, যদি কারো হেল্প লাগে নবম দশম শ্রেণী ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, অবশ্যই আমাকে জানাবা, ঠিক আছে? জানাবা, যে কোনো হেল্পে আমাকে জানাবা, যখন তখন জানাবা, ইনবক্সে নক করবা বা এখানে ফেসবুকের সাথে কানেক্ট, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে পেজের ভিতরে, এটা কানেক্ট করে দেওয়া আছে, অবশ্যই তুমি খেয়াল করো। এইখানে ইনবক্সে মেসেঞ্জারে নক দেবে, আমি হোয়াটসঅ্যাপে কানেক্টেড করে দেবো। এরপর তোমরা যত কোশ্চেন আছে বা আমাকে যদি কোনো দরকার হয় অবশ্যই জানাবা। তো এই ভিডিওটা আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি। সবাই ভিডিওটা শেয়ার করে দাও এবং চেষ্টা করো যদি না বোঝো প্রথম থেকে আবার দেখতে, এবং আমি যা বলছি তার নোট করে ফেলো। নোট করে ফেলো, এবং এর উপরে আর কোনো নোট নেই, এই রিটেন থেকে এর উপরে কোনো নোট নেই। এরপর আমি একটা কোশ্চেন সলভ করে দেবো, কোনো একটা বোর্ড কোশ্চেন, পুরো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত রাখতেছি। বাই বাই।